নীরা মুচকি হেসে ওদের থেকে কিছুটা দূরে সরে গল্প করতে শুরু করে। শুনুন, বলুন। একটু সরে দাঁড়ান। আমার না কেমন কেমন লাগছে। কেমন লাগছে? বুক কেমন ডিপ ডিপ করছে। বুক কখন ঢিপ ঢিপ করে জানো? না। কখনো কাউকে ভেবে মনের অজান্তে হেসেছ? কাউকে হন্য হয়ে এদিক ওদিক খুঁজেছ? কাউকে বড্ড বেশি মিস করার মতো যন্ত্রণা সহ্য করেছ? জানতাম উত্তর নেই। তুমি এখনো পিছিয়ে আছো, এসব বোঝার বয়স হয়নি। বাই দ্য ওয়ে, একটা ব্যক্তিগত কোশ্চেন করি। হুম বৃষ্টি বিলাসী? বাট বৃষ্টিতে অ্যালার্জি বৃষ্টিতে কারো অ্যালার্জি হয়? আছে তো, অনেকেরই কোল্ড অ্যালার্জি। বাট বৃষ্টি ভালো পাও না? হুম কখনো করেছো বৃষ্টি বিলাস? বড় হয়ে তেমন একটা করা হয়নি। ছোট সময় প্রায় করতাম, আম্মু প্রচুর বকা দিত। বরের সাথে কোনোদিন বৃষ্টিতে ভিজো, বৃষ্টি বিলাসও হয়ে যাবে, ফ্রিতে রোমান্সও হবে। মাহিরের কথায় শ্রাবণী কিছু না বলে রাস্তার দিকে তাকায়। বৃষ্টি ধীরে ধীরে কমছে, কিন্তু এখনো অনেকটা পড়ছে। মাহির শ্রাবণীর পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে হাত ভিজিয়ে হাত দিয়ে জল নিয়ে শ্রাবণীর মুখে ছিটিয়ে দেয়। মুখে পানি পড়ায় শ্রাবণী রাগের দৃষ্টির অভিনয় করে তাকায়। মাহির কিউট স্মাইল দিয়ে তাকিয়ে আছে। শ্রাবণী কিছু না বলে নিজেও হাত দিয়ে পানি নিয়ে মাহিরের দিকে ছুঁড়ে মারে। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি কমতেই সায়নের গাড়ি আসে। সায়ন গাড়িতে থেকেই ওদের ফোন দেয়। নীরা মাহিরদের কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে। মাহিররাও চলে যায়। মাহির কিছুক্ষণ বাইরে থেকে বাড়ি যায়, কিন্তু বাড়ি যেতেই চমকে যায় মাহির। শ্রাবণী হাঁ করে সোফায় বসে থাকা বয়স্ক লোকের দিকে তাকিয়ে আছে। চেনা চেনা ঠেকছে, কিন্তু চিনে উঠতে পারছে না। শ্রাবণীকে এভাবে হাঁ করে থাকতে দেখে নীর শ্রাবণীর পাশে গিয়ে বলে, ডিয়ার রায়বাঘিনী ননদিনী, হাঁটা অফ করো। আর যাকে চিনতে প্রবলেম হচ্ছে সে হলো তোমার পরাণের পোলা, মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী মিস্টার রেজওয়ান মাহির খানের একমাত্র জন্মদাতা পিতা, ওরফে তোমার হাফ হওয়া শ্বশুরমশাই। নীরের কথা শুনে শ্রাবণী ব্রু কুচকে নীরের দিকে তাকায়। নীর শ্রাবণীর দিক থেকে দৃষ্টি সরিয়ে সোফায় বসে থাকা ভদ্রলোকের দিকে দৃষ্টিপাত করে। পাশে নীরের শ্বশুর ভাসুর বর হেসে হেসে কথা বলছে। নীর সবার দিকে একবার চক্কর দিয়ে পুনরায় সায়নের দিকে তাকায়। লোকটা আজকাল আগের থেকে বেশি হ্যান্ডসাম হচ্ছে, নাকি প্রথম প্রেমের দোলা পাওয়ায় নীরের মনে হচ্ছে সায়ন দিন দিন হ্যান্ডসাম হচ্ছে। আহ, কি সুন্দর হেসে হেসে কথা বলছে। সবার সাথে হেসে হেসে মধুর আলাপ করবে, আর রুমে গেলে মুখ ভর্তি নিম পাতা চিবোতে চিবোতে যাবে, যার ফলস্বরূপ নীরের সামনে মুখটা হাতের মতো করে রাখে। নীরের মাঝে মাঝে নিজের কপাল নিজের চাপড়াতে ইচ্ছে করে। এমন আনরোমান্টিক জামাই কেন ওর কপালেই জুটলো? কত শখ ছিল জামাই নিয়ে, যার জন্য জীবনে একটা প্রেম করেনি, কম তো প্রপোজাল পায়নি। তবুও নীর বুঝ হবার পর থেকে, এসব প্রেম ভালোবাসা বুঝ হবার পর থেকে ফিউচার হাজবেন্ডের জন্য মনের এক কোণে জমিয়ে রেখেছিল। আর শেষমেশ এমন পর উঠলো, সারাদিন মুখে একটা সাইনবোর্ড লাগিয়ে রাখবে, তাতে লেখা থাকবে হাসতে মানা, ভালোবাসতে মানা, রোমান্টিক হতে মানা। অসহ্য। তার জন্য লোকে বলে যা করার বিয়ের আগে করে নেওয়াই শ্রেয়। জীবনের প্রায় বেশ অর্ধেক সময় তো ভার্সিটি কলেজ স্কুলেই কেটে যায়, বাকি অর্ধেক সংসারে। তাই প্রেম টেম কলেজ ভার্সিটি লাইফে করাই বেটার। অন্তত আনরোমান্টিক বর কপালে জুটলে কখনো আফসোস করতে হবে না, কেন একটা প্রেম করলাম না। নীরের এমন ভাবনার মাঝেই শ্রাবণীর মায়ের ডাক শুনে নীর খিটখিটে মেজাজ নিয়ে সায়নের দিকে দৃষ্টিপাত করে নিজেই বিড়বিড় করে, কামন নীর, কার কাছে কি এক্সপেক্ট করছিস? বরং সুপ্ত অনুভূতির পরজন্মের বরের জন্য বাঁচিয়ে রাখ। এই জন্মে ভালোবাসা মন থেকে মুছে ফেল। নীর সায়নের দিক থেকে দৃষ্টি সরিয়ে হাস্যজল মুখে কিচেনের দিকে যায়। বলো আন্টি, মা কি করতে হবে? দেবু টেনে এক থাপ্পড়। এখন আমি তোর আন্টি হই? 9 মাস হলো বিয়ে হয়েছে, দুদিন পর ঘর আলো করে বাচ্চা কাচ্চা আসবে, এখনও আন্টি আন্টি বলে বেড়াস? আরেকদিন বললে মার খাবি বলে দিলাম। তোমার ছেলে এখন অবধি টাচই করলো না, 2 দিন পর বাচ্চা কি আসমান থেকে টপকে পড়বে? ওকে সরি মা, হয়েছে। এবার বলো কি করব? নীরের পাশে রিহি থাকায় নীরের বিড়বিড় করে বলা সবগুলো কথাই শুনতে পেয়েছে রিহি। মিটমিটিয়ে হেসে কাজে মন দেয়। তোর ননদকে বল একা একটু হাত পা কন্ট্রোলে রাখতে, সারাদিন তো খালি দৌড়োয়। কে আমার ননদ? কোন ননদ? মা আবার বাচ্চা নিলে নাকি?
নীরের কথায় এশা রিহির শব্দ করে হেসে দেয়। শ্রাবণীর মা নীরের কান ধরে বলে, দাঁড়া পাজি মেয়ে, তোর আজ হচ্ছে। তোমার লাগছে, ছাড়ো। এভাবে তোমার ছোট্ট হিটলার ছেলেটাকে ধরতে পারো না? সারাদিন আমাকে হুদাই ধমকায়। ওকে শাসন করার জন্যই তো তোকে আনলাম। আমি তো ছোট থেকে বড় করলাম, এবার তুই তোর মনের মতন করে গড়ে নে। বলে নীরের কান ছেড়ে দেয়। নীর শ্রাবণীর মাকে পেছন থেকে জাপটে ধরে বলে, তোমার ওই ঘাড়তলা ছেলেকে গড়তে গেলে দেখবে আমাকে মাথায় তুলে আছাড় মেরে ভেঙে ফেলবে। ভাঙবে না, বড় জোর তোকে একটু আধটু আদর করবে। রিহির কথায় নীর জিভ কেটে রিহির দিকে তাকায়। শ্রাবণীর মা কাজে ব্যস্ত হয়ে পড়ে। নীর কথা কাটাতে বলে, বাই দ্য ওয়ে, ক্রাশ ভাবি, মা হঠাৎ আমাদের বাড়িতে মাহির ভাইয়ার বাবা কেন আসলো? উনি অনেক দিন আগেই একবার এসেছিল। শ্রাবণীকে উনি ওনার ছেলের বউ করে নিয়ে যেতে চায়। সায়ন বলল মাহির নাকি ভালো ভদ্র ছেলে, তাই আর কেউ দ্বিমত করেনি। এখন উনি এসেছেন কবে এনগেজমেন্ট, বিয়ে হবে এইসব ডেট ফিক্স করতে। তোদের বলবো ভেবেছিলাম, কিন্তু শ্রাবণীকে বললে তখনও রাজি হতো না। আর তুই তো আবার তোর বেস্ট ফ্রেন্ডকে কিছু না বলে থাকতে পারিস না, তাই সায়ন তোদেরকে জানায়নি। এবার বুঝলি কেন এসেছে? শ্রাবণীর মা কথা শুনে নীর জাস্ট থ হয়ে যায়। বিয়ে, তাও মাহির শ্রাবণীর? OMG, তেরে জলে তাহলে কিভাবে মিশবে? নীরকে হঠাৎ চুপ হয়ে যেতে দেখে এশা বলে, কি হলো, চুপ হয়ে গেলি কেন? রাগ করছিস? হঠাৎ এশার কথায় নীরের ধ্যান ভাঙে। নীর হেসে বলে, আরে না, আমি শ্রাবণীর কাছ থেকে আসছি। 2 মিনিটের যাবে, 1 মিনিটে আসবো। নীর দৌড় লাগায়। আরে আস্তে যা, পড়বি তো। এই গেল রে গেল। নীর ধরাম করে একটা শক্তপোক্ত বুকের সাথে বাড়ি খায়। মুহূর্তেই মাথা পুরো ঝিম ধরে যায়। নীর মাথায় ধরে চোখ বন্ধ করে সামনের ব্যক্তির বুকের শার্ট মুঠোয় পুড়ে মাথার ঝিমঝিম বন্ধ হওয়ার অপেক্ষা করে। এই মেয়ে, তোমার হাতে পায়ে কন্ট্রোল নেই? সারাটা দিন গাড়ির মতো ছুটো। সায়নের কথায় নীর চোখ খুলে বলে, না, হতে পারে কন্ট্রোল নেই আপনার সমস্যা। আর বুকটা এত শক্ত কেন? একটু নরম করতে পারেন না? আমার মাথাটা পুরো ফাটিয়ে দিয়ে এখন আমাকে বকছে। সরুন তো সামনে থেকে, তাল গাছের মতো দাঁড়িয়ে আছি খুদায়। তোমাকে নীর জিভ বের করে ভেঙচি কেটে চলে যায়। সায়ন নীরের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে কিচেনে ঢুকে। সবাইকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সায়ন বিকল্পনে যায়। বেস্টুরে! হঠাৎ নীরের এমন চিৎকার শুনে শ্রাবণী হতভম্ব হয়ে যায়। দরজা দিয়ে নীর দৌড়ে এসে শ্রাবণীকে জাপটা ধরে বলে ওঠে, ও জানো, কংগ্রেচুলেশন ফর ইউ নিউ লাইফ বেবি। হঠাৎ নীরের এমন কথায় শ্রাবণী ভেবাচাকা খেয়ে যায়। শ্রাবণী নিজেকে কোনো রকমে ধাতস্থ করে বলে, বেষ্টু, ছোটদা মনে হয় আজ তোকে একটু বেশি ডোজ দিয়েছে, তাই পাগল হয়ে গেছিস। দূর, রাখতো তোর ওই ছোটদার কথা। আমি এটা কি শুনলাম রে? কি শুনলি? বিয়ে? কি? তুই আবার বিয়ে করবি? তাহলে আমার নিষ্পাপ ছোটদার কি হবে? শালি, আমি কেন বিয়ে করবো? চোপ রিয়া, তুই করবি। ওয়েট, পাগল আমি আর বিয়ে? পাবনা যা বই, নয়তো মানুষ কামড়াবি একটু পর। আরে তোকে কামড় দেই? বেস্টু, আই এম সিরিয়াস। মাহির ভাইয়ের বাবা কেন এসেছে জানিস? না। তোর আর মাহির ভাইয়ের বিয়ের ডেট ফিক্সড করতে। কিসব বলছিস? সত্যি, মা বললো। কোথায়? আমাকে তো কেউ কিছু বললো না। তুই আগে থেকে জানতি? আরে ধুর, আমি জানলে তো আমি তোকে বলতাম নাকি? এখন কি করবি? বিয়ে করবি? না, আমি কোথাও যাব না তোদের ছেড়ে। বিয়ের পর ঠিকই জামাইয়ের সাথে রোমান্স নিয়ে বেজে থাকবা। বাই দ্য বিশ্ব রোড এগেন, কংগ্রেস। দিনের আলো গ্রাস করে অনেকক্ষণ আগে আধার এসে ঘিরে নিয়েছে। মেদিনী আকাশে শুভ্র নীল আকাশ এখনো কালো দেখাচ্ছে। ঝলমল রাতের আকাশে তারারা ঝলমল করে জ্বলছে। হিম করা প্রকৃতির বাতাসে মিশে আছে এক ঝাঁক প্রেমানুভূতি। খানবাড়িতে নিস্তব্ধ পরিবেশ মাহির ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ থেকে যেন আগুন ঝরছে। রাগে কপালে হাতে শিরা ভেসে উঠছে। সামনেই মাহিরের বাবা ভাবলেশীন খবরের কাগজ পড়ছেন। মাঝে মধ্যে উকি দিয়ে নিজের ছেলের সুদর্শন মুখোশিখানা একবার পরিদর্শন করে পুনরায় নিজের গম্ভীর্যতা বজায় রাখছেন। নিজের ছেলেকে তিনি খুব ভালো করে চেনেন। জোর করে চাবানো জিনিস ওর একদম অপ্রিয়।
রাগের বহিঃপ্রকাশ একবার করলে পুরো তাণ্ডব শুরু হয়। তাই তো নিজের ছেলেকে বাপ হয়ে ভয় পায়, কিন্তু আজ ভয় পেলে হবে না। তাই তো মুখে গম্ভীর্যতার রেশ ফুটিয়ে রেখেছেন। মাহিরের মা রান্নাঘর থেকে উকি দিয়ে নিজের স্বামী ছেলের কাণ্ড দেখছেন আর হাসছেন মিটমিটি করে। জোরে হাসা এখন নিষিদ্ধ। বেশ খানিকক্ষণ নীরবতা পালন করে মাহির বলে ওঠে, বাবা, আমি কালকেই বলেছি আমি এখনই বিয়ে করতে চাইছি না। মাহিরের বাবা নিজের গম্ভীর্যতা বজায় রেখে পুনরায় ভরাট কণ্ঠে বলে, তোমার পারমিশন আমি চাইনি। তোমাকে আমি জিজ্ঞেস করেছি তুমি কাউকে লাইক করো কিনা, তুমি কিছুই বলনি। আর মন্যতাই সমর্থির লক্ষণ। সো বিয়েটা তুমি করছো, আর শ্রাবণীকেই করছো। বাবা, আমি এখন বিয়ে করব না, দ্যাটস ইট। তুমি কি চাও তোমার জন্য আমার মুখটা ছোট হোক? ওদের কাছে ওদের আমি কথা দিয়ে ফেলছি। বিয়েটা তো আজ নয় কাল করতে হবে, তো 2 দিন আগে করলে সমস্যা কি? বিয়েটা হচ্ছে আর তুমি ওকে করছো। মাহির রেগে পাশের মাটির টবে লাথি দিয়ে চেঁচিয়ে বলে, যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। আমি নিজের কেরিয়ার তৈরি করে বিয়ে নিয়ে ভাবতাম, কিন্তু তোমরা যখন এখন আমাকে এভাবে ফোর্স করছো, আমি বিয়েটা করব। বাট এর পরিণাম খুব ভয়ানক হবে। রেজওয়ান মাহির খান যা বলে তাই করে। মাহির রাগে টকবক করতে করতে চলে যায়। পায়ের রক্ত পুরো মাথায় উঠে গেছে। রাগে ফর্সা মুখশ্রী রক্তবর্ণ ধারণ করেছে। মাহির যেতেই মাহিরের বাবা একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। এতক্ষণ মনে হচ্ছিল জমের সামনে বসেছিল, এখন প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। কি এক অবস্থা! যেখানে মা বাবাকে সন্তানরা ভয় পায়, সেখানে উনি বাবা হয়ে ছেলেকে ভয় পাচ্ছে। দুঃখে ভদ্রলোকের হাত পা ছড়িয়ে কাঁদতে মন যাচ্ছে। এদিকে শ্রাবণীকে কেউ রাজি করাতে পারছে না বিয়ের জন্য। সবাইকে শ্রাবণী মুখের উপর পুরো না করে দিয়েছে। শ্রাবণী নিজের রুমে গাল ফুলিয়ে বসে আছে, ড্রয়িং রুমে বাকিরা বসে আছে। নীর শুধু সবার কার্যকলাপ দেখে যাচ্ছে। শেষমেশ সায়ন শ্রাবণীর রুমে যায়। সায়নকে দেখে শ্রাবণী বলে ওঠে, দেখ ছোট্ট, বিয়ের টপিক বাদে যা বলার বল, বাট বিয়ে নিয়ে কিচ্ছু শুনতে চাই না। বনু, আমরা তোর ভাই, তুই আমাদের একমাত্র বোন। তোর কি আমরা খারাপ চাই? আমি জানি, সবাই জানে, তুই নিজেও জানিস মাহির ছেলে হিসেবে একদম পারফেক্ট। তাহলে বিয়ে করতে বাধা কোথায়? তুই আগে একবার না করেছিলি, বলেছিলি লেখাপড়া শেষ না হলে এসব যেন না তুলি, কিন্তু আমরা এখন তুললাম, কারণ তুই এখন বড় হয়েছিস। আজ নয়তো কাল বিয়ে করতে হবে। যদি এটা 2 দিন বা কয়েক মাস আগে হয় তাহলে সমস্যা কোথায়? ছোট্টা, আমি তোদের ছেড়ে কোথাও যাচ্ছি না, ব্যাস তুই ওদের না করে দে। ঠিক আছে, তুই না চাইলে আর জোর কিভাবে করি? আমরা এখন কে? বোন বড় হয়ে গেলে ভাইদের আর কি দরকার? তাদের জীবনকে আমি ওদের না করে দিচ্ছি। তোর এসব ইমোশনাল কথা এখানে টিকবে না। আউট ফ্রম হিয়ার। সায়ন নিরাশ হয়ে চলে যায়। সায়ন ভেবেছিল এসব বললে শ্রাবণী রাজি হবে, কিন্তু না, মেয়ে এখন সব বুঝতে শিখে গেছে। কি সুন্দর বুঝে গেল ইমোশনাল ব্ল্যাকমেল করছে। সায়নের শুকনো মুখ দেখে নীর বলে, কি শুনলো না আপনার কথাও? নীরের গা চালানো কথায় সায়ন বেশ খেপে যায়। ও খুব ভালোই বুঝতে পারছে নীর সায়নকে খোঁচা দিয়ে কথা বলছে। সায়ন কিছু না বলে চুপচাপ গিয়ে বসে পড়ে। নীর পৈশাচিক আনন্দ অনুভব করে সায়নকে বিরক্ত হতে দেখে। লেটস ট্রাই, আমি করি গিয়ে। আমার কথা শুনুনি, তুমি ভাবলে কিভাবে তোমার কথা শুনবে? কে তুমি? হ্যাঁ, এক্সকিউজ মি ভাইয়া, এটা না হয় আমি বের হলেই বোঝা যাবে। এম আই? ও তোমার কথায় রাজি হবে না। বাজি? 100% বাজি। আমি জিতলে আমি যা চাইবো তাই দেবেন? আর আমি জিতলে? যা চাইবেন। ওকে, ডান। তাহলে আমার সাথে চলো সবাই, বাট তোমরা দরজার বাইরে থাকবে, আমি ভেতর থাকবো। ওকে? ওকে, বাট হাই নো ও রাজি হবে না। ওকে মেরি বর, চলুন। নীর শ্রাবণীর রুমে যায়। বাকিরা বাইরে দাঁড়িয়ে থাকে। নীরকে দেখে শ্রাবণী আগের থেকে দ্বিগুণ চেঁচিয়ে বলে, বিয়ে করবে না। শ্রাবণীর চেঁচানো শুনে সায়ন হাসে। আরে বেষ্টু, চাচাস কেন? আগে শোন আমার কিছু কথা। আমি কিছু শুনবো না। আরে শোন তো, শুনলেই তোরই লাভ। বল। নীর এবার কথার আওয়াজ অনেকটা কমিয়ে দেয়। কেউই কিছু শুনতে পারছে না বাইরে থেকে। বেষ্টু, তুই তো মায়ের ভাইয়ের ওপর রেগে আছিস, ওনাকে টাইট দিতে চাস। তোর মনে নেই ওই দিন তুই ওনার পেটে পড়েছিলি বলে কিভাবে অপমান করলো? আমাকে বলেছে এতবার খেয়ে খেয়ে 1000 কেজি ওজন করেছি। এটা অপমান না।
হুম তুই প্রতিশোধ নিবি না? ওনাকে বোঝাবি না তুই কি জিনিস? হুম তাহলে এটার জন্য তো তোকে ওনার কাছাকাছি যেতে হবে, কাছাকাছি থাকতে হবে নাকি? হুম তাহলে তাই তো বলছি বিয়েটা করে নে। বেন, মাহির ভাইয়ের বাড়িতে ঢুকে ওনাকে ইচ্ছে মতো মজা বোঝা। তখন উনিও কিছু করলে আর বললে ওনার মাকে বলে দিবি, নয়তো নিজেই যা করার করবি। কিন্তু আরে কোনো কিন্তু না, তোর ব্রেনে জাস্ট এটা সেট কর, তোকে মাহিরকে শাস্তি দিতেই হবে, তার জন্য ওকে বিয়ে করতেই হবে। হুম বুঝলাম। তাহলে বিয়েটা করছিস তো? শাস্তি দেওয়ার জন্য হলেও করব। কি বিয়েটা করবি? হুম কি বললি শুনলাম না। আরে বাবা, বিয়েটা করব শুনেছিস? ও ইয়ে, নীর খুশিতে লাফিয়ে উঠে বাইরের সবার মুখে হাসি ফোটে। সায়ন বাদে সায়নের মুখটা জাস্ট চুপসে যায়। সবাই হেসে সায়নের দিকে তাকায়। সায়ন চুপচাপ চলে যায়। সবাই হেসে দেয়। অন্যদিকে নীরার ঠোঁটের কোণে ফুটে ওঠে বিজয়ী হাসি। কি ব্যাপার, ভয় পেলেন? চলে আসলেন যে? ভয় কেন পাবো? নিজের রুমে আসবো না? আর তুমি কে যে ভয় পাবো? আমি কে এটা তো প্রমাণ হলোই। এমন কি বললে ও রাজি হয়ে গেল? ইটস সিক্রেট। ও আচ্ছা। অবশ্যই আপনার মতো আনরোমান্টিক মানুষের কথা শুনে কেউ ইমপ্রেস হবে না। ও আমি আনরোমান্টিক? কে বললো? আমি বললাম যে ছেলে প্লেটে সাজানো বিরিয়ানি শুধু দেখে যায়, ধরেও না, সে তো আজ তো গাধা। সাজানো প্লেটে সাজানো রাখাই ভালো, নয়তো কে কখন চরিত্রের দাগ দিয়ে বলবে কে জানে। মানে? তোমাকে আনরোমান্টিক ছেলের একটু হিন্টস দেই কেমন? মানে প্রত্যুত্তরে সায়ন নীরকে পেছনে কভার্ডের সাথে চেপে ধরে নীরের কাছাকাছি চলে যায়। মাঝখানে অল্প একটু দূরত্ব। হঠাৎ সায়নকে এত কাছে দেখে নীরের শ্বাস বন্ধ হবার উপক্রম। নীর তো মজা করছিল, কিন্তু সায়নের চোখে মুখে কোনো মজার রেশ নেই, আছে শুধু একরাশ মাদকতা। নীর কাঁপা কাঁপা গলায় বলে, কি করো? আচমকা গলায় উষ্ণ অস্থির ছোঁয়ায় নীরের কথা মাঝপথে আটকে যায়। সারা শরীরের বিদ্যুতের ন্যায় কম্পন দিয়ে ওঠে। বুকের ভিতরে ঢিপ ঢিপ শব্দ ক্রমশ বাড়তে থাকে। হাত পা অবশ হয়ে যায়। ক্লাবে বসে রাগে ফুঁসছে মাহির। পাশে আদিত্য, শুভ রাজ্যের বিষয় নিয়ে একে অপরের দিকে তাকিয়ে। ওদের এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে শ্রাবণী আর মাহিরের বিয়ে। হাউ ইজ পসিবল? আদিত্য মুখ ফসকে বলে ওঠে, ভাই এদের জীবন তো সিনেমাকেও হার মানিয়েছে। আদিত্যর কথায় মাহির রেগে রক্তচক্ষু নিয়ে আদিত্যের দিকে তাকায়। মাহিরকে এইভাবে তাকাতে দেখে আদিত্য শুকনো ঢোক গিলে মাহির তীক্ষ্ণ কণ্ঠে বলে, মজা পাচ্ছিস খুব, তাই না? একমাত্র বন্ধু বিয়ের সংবাদ শুনে কে না মজা পায় বল? বিয়ে মাই ফুট, জাস্ট আব্বুর কথা রাখতে বিয়েটা করছি, নয়তো কখনো বিয়ে করতাম? আচ্ছা। শুভর এমন ভাবলেছেন উত্তরে মাহির রাগে কচকচ করতে করতে চলে যায়। চৌধুরী বাড়ি এখন বিয়ের আমেজে ভরপুর। যদিও বিয়ের এখনো 2 সপ্তাহ বাকি, তবুও বাড়ির একমাত্র আদরের মেয়ের বিয়ে তো আর এমনি তেমনি দেওয়া যায় না। সায়নরা ইতিমধ্যে সমস্ত আত্মীয় স্বজনদের ইনভাইট দিয়ে দিয়েছে। সামনে শুক্রবার এঙ্গেজমেন্ট হবে, দেন নেক্সট ফ্রাইডে বিয়ে। ব্রেকফাস্ট টেবিলে সায়নরা খাচ্ছে আর নীর, রিহি, এশা 3 জন সার্ভ করছে। হঠাৎ নীর বলে, বেষ্টু, তোর না 2 সপ্তাহ পর বিয়ে? তো আই হ্যাভ এ গভীর ভাবনা। কি? তুই বিয়ের পর কার হাতে খাবি? মাহির ভাইয়ের হাতে? ইয়াক, কেন উনার হাতে কেন খাবো? আমি কি এখনো পিচ্ছি আছি নাকি? পিচ্ছি জিজ্ঞেস করে আমি কি পিচ্ছি নাকি? হাউ ফানি। আরে জান পাখি, বললেই হয় তোর ছোটদার হাতে খেতে মন চাইছে। হোয়াট? তা নয় তো কি, তাই তো আমাকে ইনিয়ে বিনিয়ে বলছিস আমি যেন উঠে যাই আর তোকে ছোটদা খাইয়ে দেয়। মাফ কর মা, মুখে লাগাম দে। আর ওনার হাতে থাপ্পড় হজম হয় না? খাবার কি পেটে হজম হবে? ভাবিস কিভাবে? উল্টে বদ হজম হবে। আমি বাবু লাইফ রিস্ক নিতে পারলাম না। ওনার হাতে খাওয়ার শখ, আগ্রহ কোনোটাই ছিল না। আমরা তো আর তোমার মনের কথা জানি না, মন চাইলে হাসো, খাইয়ে দিই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার শক্তপোক্ত 2টা হাত আছে, নিজের হাতে আমি খেতে পারবো। আর মেয়েলি ব্যাপারে কথা বলেন কেন? আরে বোঝো না, আগের জন্মে মেয়ে ছিল তাই। দারুণ তো সায়ন ভাইয়া, ঠিক আছে জন্মের।
বরের সাথে ফাজলামো করছো? কি বল? বিয়ে যদি 10টা করো, বর তো 10টাই হবে নাকি? সরি টু সে, বিয়ে একটাই করছি, বাট আপনাকে দেখলে বড় বড় ফিলিংস আসে না, ভাই ফিলিংস আসে। সায়ন, কি এমন করো? বর ফিলিংস না এসে বাই ফিলিংস আসে? আমাকে নিয়ে পড়লে কেন তোমরা? খাও তাড়াতাড়ি, মেলা কাজ। আমাদের 10টা না 5টা না, একটা মাত্র ননদের বিয়ে বলে কথা। তাই নাকি বেস্টু ভাবি? ওইট বেস্টু ভাবি? কেন তুমি রিপস? যা, ফার্স্ট মায়ের খাইতে না চাইলে ভাবি ভাবি বাদ দে, কোথায় বেস্টু ডাকবি। সেম টু ইউ, হুদাই বেস্টু নট অ্যালাউ, ননদ ফনদ। অ্যাজ মাই উইশ। তাহলে এটাও আমার উইশ। নীর ভেঙচি কেটে চলে যায়, পিছন পেছন শ্রাবণীও চলে যায়। ওরা যেতেই সায়ন বুকে হাত দিয়ে বলে, এত বক বক কেমনে পারে এই দুজন? আলোয় আলোয় জলজল করছে পুরো চৌধুরী মেনশন। চারদিকে মানুষের সমাগমে মুখরিত পরিবেশ। অভিরা সবার সাথে কথা বলছে, তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করে মাহিরের ফ্যামিলি। মাহিরদের দেখে অভি আয়াত এগিয়ে যায়। অভিদের দেখে মাহির হালকা হাসে। সায়ন উপরে রেডি হচ্ছে, এতক্ষণ নিচেই ছিল। মাহিররা সবাই ভিতরে গিয়ে সোফায় বসে। মাহিরের দুই পাশে আদিত্য, শুভ। শুভ নিচু কণ্ঠে বলে, কী ব্যাপার বড়, যার জন্য এত আয়োজন সে কোথায়? দেখ গিয়ে, আটা ময়দা মাখছে হয়তো। হয়তো। নীর, কোথায় তুমি? এই নীর। আসি বাবা, আসছি। কি সমস্যা? কি এত চেল্লাফাল্লা কিসের? আমার নীল কালার পাঞ্জাবি কোথায়? কাবাডে আছে, খুঁজে নিতে পারেন না? নিচে কত গেস্ট, আমি কি রুমে বসে থাকবো? কথা বলে টাইম লস না করে আগে খুঁজো। নীর বিড়বিড় করতে করতে কাভার্ডের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ খুঁজেই পাঞ্জাবি পেয়ে সায়নের উপর ছুঁড়ে মারে। সায়ন ক্যাচ ধরে ব্রু নাচিয়ে বলে, এভাবে ঢিল দিচ্ছ কেন? শুনুন তো, কাজ আছে। সায়ন ভেঙচি কেটে সরে যায়। বুঝি না বাবু, মেয়েদের মতো এত ভেঙচি কোথায় শিখলেন? নীর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড় লাগায়। কিছুক্ষণের মাঝে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হয়। মাহিরকে স্টেজে ওঠানো হয়, তখন পুরো বাড়ির লাইট অফ হয়ে যায়। চারদিক থেকে রং বেরঙের আলো সিঁড়িতে পড়ে। অন্ধকার থেকে গাউনের দুই পাশে ধরে বেরিয়ে আসে শ্রাবণী। আকাশি গাউন, চুলগুলো সুন্দর করে বাঁধা, চোখে কাজল, ঠোঁটের ডার্ক রেড লিপস্টিক, হাতে আকাশি গোল্ডেন কম্বিনেশনের চুড়ি। অসম্ভব সুন্দর লাগছে। এক পাশে নীর, অন্য পাশে রিহি দাঁড়িয়ে আছে। তখনই ঈশান ছুটে এসে বলে, বুড়ি, ইউ আর লুকিং সো কিউট। ঈশানের কথায় সবাই হেসে দেয়। নীর ঈশানের হাত টেনে নিজের কাছে এনে নাক টিপ আহ্লাদি কণ্ঠে বলে, বলে আমার সোনা বাবাইটা লে। বেষ্টু। আচ্ছা, এবার শ্রাবণীকে নিয়ে আয়। শ্রাবণীকে নিয়ে মাহিরের পাশে দাঁড় করানো হয়। মাহির একটু পর পর আর চোখে শ্রাবণীকে দেখছে। শ্রাবণী আর চোখে মাহিরের দিকে তাকিয়ে টাসকি খেয়ে যায়। আকাশি কালার পাঞ্জাবি, ব্লু জিন্স, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ওয়াচ, শরীর থেকে এক মিষ্টি পারফিউমের ঘ্রাণ ভেসে আসে। মাহিরের লুক দেখে শ্রাবণী ক্রাশ নামক একটা বাঁশ খেতে খেতেও খায় না। সবাই মিলে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ আগেই অনুষ্ঠানের কাজ ইতি টানা হয়েছে। মাহিররা খেয়েই চলে যাবে। বর্তমানে শ্রাবণী, শুভ, মাহির, আদিত্য, সায়ন, তিয়াসরা, অভি, আয়াত ওরা মিলে কথা বলছে। নীর, এশা, রিহি, শ্রাবণীর মা কিচেনে কাজ করছে এক জায়গায়। এভাবে বসে থাকতে থাকতে শ্রাবণী বোর হয়ে উঠে দাঁড়ায়। কি হলো, দাঁড়ালি কেন? চল না ছাদে যাই, এক জায়গায় ভালো লাগছে না, আর চারদিকে কত মানুষ, অসহ্য লাগছে। ওকে চলো। শুভ, মায়ের আদিত্য, তোমরাও চলো। সায়নরা সবাই মিলে ছাদে চলে যায়। রাত বাজে 10:25। এই সময়টা ঢাকা শহর মানে কোনো গভীর রাত নয়। এটা শহরের মানুষদের জন্য কোনো সময়ই নয়। রাস্তার চারদিকে এখনো মানুষের সমাগম, শাঁসা করে ট্রাক, রিক্সা, বাইক চলছে। রাতের আবহাওয়া বেশ ঠান্ডা প্রকৃতি, হিম শীতল বাতাস, আকাশের চাঁদ তারা, চারদিকে আবছা আলো, দারুণ একটা পরিবেশ। অভি একটা পার্টি মেরে দেয়, সবাই বসে পড়ে, পুনরায় শুরু হয় আড্ডা। মাহির একটু পরপর আর চোখে শ্রাবণের দিকে তাকাচ্ছে, কিন্তু এতে শ্রাবণীর কোনো হেলদোল নেই। ও তো আপন মনে গল্পে ব্যস্ত। হঠাৎ শ্রাবণী আফসোসের সুরে বলে, ইস রে, আগে যদি জানতাম তাহলে বেষ্টুকে এই বাড়ির বউ করতেই দিতাম না। কেন, কি হয়েছে? আমরা সবাই এখানে, আর ও কাজ করছে। তো কাজ করা ভালো, আর ও থাকলে প্রচুর বকবক করতো। তারপর গাবি, তোর সমস্যা কি ওকে নিয়ে? দাও
ভাইয়া বেশি করে দাও, ওর কপাল ভালো নীরের মতো বউ পাইছে, অন্য কেউ হলে চাটা পেটা করতো। কে সেই মহান রমণী যার এত স্পর্ধা আছে? চুপ, যা তো তুই। ছোটদা, তোর সাহস আমরা সবাই জানি। বেস্টুর সামনেই সব হাপিস। আগে শুধু শুনতাম প্রতিটা ছেলের বউকে ভয় পাই, সায়নকে দেখে নিশ্চিত হলাম। আমি ওকে ভয় পাই? না দেখলে শুধু আমতা আমতা করিস, এটাই। শ্রাবণী উঠে চলে যায় ছাদের কর্নারের গোলাপ গাছগুলোর দিকে। কিছুক্ষণ পর মাহিরও যায়। গোলাপ গাছগুলো তুমি লাগিয়েছো? হঠাৎ মাহিরের কণ্ঠস্বর শুনে শ্রাবণী চমকালো। পিছন ফিরে একবার মাহিরের দিকে তাকিয়ে আবার গোলাপ ফুলের দিকে নজর দিয়ে বলে, না ছোটদা। ও, একটা কথা জিজ্ঞেস করি? তুমি এ বিয়েতে রাজি? ভাইয়ারা রাজি, ওরা আপনাকে পছন্দ করেছে। সেখানে আমি দ্বিমত পোষণ করার কোনো কারণ দেখছে না। আপনি ছেলেটা দেখতে ভালোই, শুধু স্বভাবে একটু গন্ডগোল আছে। তবে সমস্যা নেই, বিয়ের পর ঠিক করে দেব। কিন্তু আমি এখনই বিয়ে করতে চাই না। মাহিরের কথায় শ্রাবণী অবাক দৃষ্টিতে মাহিরের দিকে তাকায়। তাহলে বিয়ে কেন করছেন? না করে দিলেন তা কেন? আব্বুর কথা ফেলতে পারি না। মাহিরের কথায় শ্রাবণী টেডি বিয়ার স্মাইল দিয়ে বলে, তাহলে চুপচাপ বিয়েটা করে নেন। মেরুদণ্ড বাঁকা যাদের, তাদের এটাই উচিত। হোয়াট? ইয়েস, বিয়েটা করে নেন। ভাববেন না বেস্টের মতো আপনাকেও কেউ নিয়ে যাবে আসর থেকে তুলে। এমন কেউ নেই, তাই আমাদের বিয়ে হবে, কোনো ঝামেলা নেই। আমি রাজি না জানার পরও করবে? ইয়ে, এত বড় সুযোগ হাতছাড়া করি কিভাবে বলুন মিস্টার খান? শ্রাবণীর কথায় মাহিরের বেশ রাগ পায়। মেয়েটা এত খাটতারা কেন? শ্রাবণী পাশ কাটিয়ে চলে যায়। মাহির রাগে মুষ্টিমেয় করে নেয়। রিয়েলি মাহির ভাইয়া বিয়েতে রাজি না? তো বলছি কি এতক্ষণ। তো কি করবি এখন? বর্তমানে ঘুমাবো, কি আর করবো, রাত কত হয়েছে দেখেছিস? আচ্ছা, তুই আমাকে আরো আগে বললি না কেন মাহির ভাইয়া রাজি না? কাল তো গায়ে হলুদ, আর আজ বলছিস? আমি নিজেই তো ভুলে গেছি। আচ্ছা ঘুমা, নয়তো চোখের নিচে ডার্ক পড়বে। তোর হিটলার ভাই আমাকে বকবে। কিউটিটা, যাও জান পাখি, ঘুমিয়ে পড়ো। নীর মুচকি হেসে চলে যায়। শ্রাবণীও দরজা হালকা চাপিয়ে ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। অনেক রাত হয়ে গেছে, সায়ন এখনো রুমে আসছে না। নীর একবার গার্ডেনে উঁকি দিয়েছিল। চোখে ভেসে আসে সায়নের ক্লান্ত মুখর্ষি। মুখ ঘেমে রক্তিম বর্ণ ধারণ করেছে। গায়ের অ্যাশ রঙের শার্ট ভিজে জুবুথুবু অবস্থা। অভি আয়াতেরও সেম হাল। একমাত্র বোনের বিয়ে, কোনো রকম কমতে রাখছে না। নিজেরা দাঁড়িয়ে থেকে সব তদারকি করছে। কিন্তু এদিকে নীরের অবস্থা কাহিল। প্রতিদিন সায়নের সাথে ঝগড়া করে ঘুমানো একটা স্বভাবে পরিণত হয়েছে ইতোমধ্যে। কিন্তু আজ সায়ন না থাকাই না পারছে ঝগড়া করতে, আর না ঘুম চোখে ধরা দিচ্ছে। নীর শেষ পর্যন্ত বিরক্তি নিয়ে বেড থেকে উঠে পড়ার টেবিলে বসে পড়ায় মনোযোগ দেয়। সায়ন নিজের সব কাজ সেরে মাত্রই রুমে আসে। পা দুটো পুরো অবশ হয়ে আছে। ক্লান্ত শরীর নিয়ে বেডে বসে পিছনে মাথা হেলিয়ে চোখ ক্ষুধায় বুঝে নেয়। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ নীরের কথা মাথায় আসতে সায়ন চোখ মেলে পাশে তাকায়। খালি বিছানা চোখে ভাসতেই সায়নের ভ্রু কুঁচকে আসে। সায়ন চারদিকে চোখ বোলায়। হঠাৎ টেবিলে নজর যেতেই নীরের ঘুমন্ত মুখ ভেসে আসে। সায়ন উঠে নীরের সম্মুখে এসে দাঁড়ায়। সামনের চুলগুলো কানের উল্টো পিঠে গুঁজে নীরের দিকে গভীর দৃষ্টিপাতে নীরকে পর্যবেক্ষণ করার এক সময় হুট করে নিজের অস্ত্রদয়ের স্পর্শ এঁকে দেয় নীরের ললাটে। অতঃপর হুঁশ ফিরতেই সায়ন লম্বা লম্বা কদম ফেলে ওয়াশরুমে চলে যায়। আর এক মুহূর্তও এখানে থাকলে অনর্থ হয়ে যাবে। এই মেয়ে সাধারণ মানবী নয়, মাদকতায় ভরপুর। মাহিরদের বাড়ির সবাই ব্যস্ত একমাত্র ছেলের বিয়ে নিয়ে। শুভ আদিত্য মাহিরের রুমে বসে মাহিরের সাথে আড্ডা দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। কথা বলার এক পর্যায়ে আদিত্য বলে, তুই তো শ্রাবণীকে ভালোবাসিস না, তাহলে বিয়েটা কেন করছিস? আদিত্যর কথায় শুভ ব্যঙ্গ সুরে বলে, হি লাভ শ্রাবণী, ডাফার এখন ড্রামা করেছে। শাট আপ ফাজিল। এদিকে আমার কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, ওরা আছে লাভ নিয়ে যত সব ফালতু ইমোশন। লাভস ফালতু ইমোশন। প্লিজ চুপ যা তো। হলুদের সাজে স্টেজে বসে আছে শ্রাবণী। চারদিক থেকে লাইটের আলো এসে মুখে পড়ছে। কিছুক্ষণ পর নীর লেহেঙ্গা নিচের পাট উঁচু করে স্টেজে উঠে শ্রাবণীর বেনির মধ্যে কয়েকটা সাদা হলুদ মিশ্রিত ছোট ছোট ফুল লাগিয়ে স্মিত হেসে বলে,
নাও লুকিং সো প্রিটি বেস্টু। এই লুকে তোকে মায়ের ভাইয়া দেখলে হার্ট ফিল করবে। নীর এদিকে শোনো। যাও, আমার দেবরের ইয়ে পাইছে। হোয়াটস ইয়ে? রোম্যান্স। জাস্ট নাথিং টু সে। যা তা বলে দাও। নীর নেমে চলে যায়। রিহি এসা শ্রাবণী শব্দ করে হেসে দেয়। কি সমস্যা কি বলুন? আর এমন পুঁইশাক মাঠ সেজে আছেন কেন? হোয়াট? পুঁই শাক? তো কি, কখন থেকে দেখছি এই সবুজ শার্ট পরে আসছে। কাবাডি কি শার্ট পাঞ্জাবি নেই আপনার? ও সবুজ রং এত অপছন্দ হয় মিস? মিস নয় মিসেস। আচ্ছা শোনো, আমার তো হলুদ শার্ট আর পাঞ্জাবি নেই, তাহলে কি করব? ভাবছি এটা পরেই থাকবো। নো ওয়ে। উপরে গিয়ে কাবার্ডের ভেতর বা সাইডে দেখুন হলুদ পাঞ্জাবি আছে, ওটা পরে আসুন। আমার তো নেই। আমি এনেছিলাম আপনার জন্য, যান এবার। হঠাৎ আমার জন্য পাঞ্জাবি? সামথিং? নাথিং। পড়লে পড়ুন, নয় খালি গায়ে থাকুন। মেয়েরা ড্যাব ড্যাব করে ফিগার দেখবে, এটাই তো চান। লুচ্চু ছেলে, ঘরে বউ রেখে মেয়েদের দিকে নজর খালি। জানতো সহ্য হচ্ছে না আপনাকে। তোমার কেন জলে? ডু ইউ লাভ মি? তো কি তোর সতীনের চলবে? যাবি তুই? নীরকে অগ্নিমূর্তির ন্যায় তেড়ে আসতে দেখে সায়ন দৌড়ে উপরে চলে যায়। নীর নাক ফুলিয়ে ফুস করে শ্বাস নিয়ে আবার শ্রাবণীর কাছে চলে যায়। একে একে বড়রা সবাই শ্রাবণীকে হলুদ ছুঁয়ে দিয়ে যায়। সামনে স্টেজের আলো নিভে গেল, নানান রঙের আলো জ্বলে উঠল। মিউজিকের শব্দ কর্ণকুহর হতেই বিষয়ে শ্রাবণীর চোখ বড় বড় হয়ে যায়। তিন কপালের উপর লাইটের আলো পড়তে নাচতে নাচতে বেরিয়ে আসে অভি, এশা, আয়াত, রিহি, সায়ন, নীর। ছয়জনই শ্রাবণীকে ডেডিকেট করে গানের তালে নাচতে শুরু করে। বিস্ময়ে শ্রাবণীর মুখ পুরো হা হয়ে গেছে, খুশিতে চোখ চিকচিক করছে। অসম্ভব ভালো লাগা ছেয়ে গেল মনের অন্তরালে। নাচ শেষে ক্লান্ত শরীর হেলিয়ে দিল ছয়জনই, তবে ঠোঁটের কোণে লেগে আছে হাসি। সায়ন নীরের কাঁধে মাথা দেয়। নীর উঠে শ্রাবণের কাছে চলে যায়। সায়ন পড়তে পড়তে বেঁচে যায়। বিস্মিত নয়নেই নীরের দিকে তাকায়। একটু আগেও কি সুন্দর নাচলো, আবার শয়তানি শুরু করে দিয়েছে। সায়ন নিজ মনে আওড়াতে শুরু করলো, আমার নাম্বার ফোনে গিরগিটি দিয়ে সেভ না করে নিজের নাম্বার নিজে গিরগিটি দিয়ে করতে পারতে। এই মেয়ে হাসতে হাসতে রেখে যায়, তো রাখতে রাখতে হেসে দেয়। আজব। ওরে বিষ্টু, সোনা ভাবি, ক্রাশ ভাবি, দারুণ হয়েছে নাচটা, পুরাই জোস। জানি। রাত প্রায় শেষ হয়ে আসার পথে। আর কয়েক ঘন্টার পরই পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাবে। শ্রাবণীকে অনেকক্ষণ আগেই রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নিচের সব কাজ সামলে সবার অনেকটা লেট হয়ে গেছে। রাত প্রায় 3:37। অভি, এশা, আয়াত, রিহি সবাই রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। নীর আর সায়ন রুমে প্রবেশ করতেই সায়নের ফোন বেজে ওঠে। সায়ন ফোন রিসিভ করে বারান্দায় চলে যায়। এই সুযোগে নীর 1 সেকেন্ড বিলম্ব না করে কাপড় নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। যদি এই ছেলে ফিরে আসে তাহলে কে আগে যাবে এই নিয়ে কথা কাটাকাটি হবে, কিন্তু বর্তমানে নীরের শরীরে সেই এনার্জি নেই, তাই আগে ভাগে ঢুকে পড়েছে। সায়ন ফোন রেখে রুমে এসে নীরকে না দেখে ভ্রু কুঁচকে নেয়। ওয়াশরুম থেকে পানির শব্দ আসতেই নীরের অবস্থান বুঝতে পেরে সায়ন তপ্ত শ্বাস ত্যাগ করে। প্রায় বেশ কিছুক্ষণ পর নীর বের হতেই সায়ন ঢুকে পড়ে। এতক্ষণে নীরের বেশ হালকা লাগছে, মাথাটা পুরো ভার হয়েছিল, তবে এখনো হালকা লাগায় বেশ ভালো লাগছে। নীর মাথায় পেঁচানো তোয়ালে খুলে শ্রাবণীর রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। কয়েকটা রুম পেরিয়ে শ্রাবণীর রুমের চাপানো দরজা ধীরে খুলে ভিতরে প্রবেশ করতেই চোখের সামনে ভেসে ওঠে শ্রাবণীর এলোমেলো ঘুমন্ত অবস্থা। নীর আলতো হেসে শ্রাবণীর পাশে বসে পরনের টি শার্ট ঠিক করে গায়ে ভালো করে কাঁথা টেনে চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। হঠাৎ বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসে, চোখ দুটোও ঝাপসা হয়ে আসে। শ্রাবণীর দিকে ঝুঁকে কপালে একটা চুম্বন খায়, অতঃপর শীতল কণ্ঠে বলে, তোকে ছাড়া আমি বড্ড একা হয়ে যাবো রে মিষ্টু। খালি তো তুই চলে যাবি, আমাদের আর আগের মতো কথা হবে না, দেখাও হবে না। তোর স্টুপিড কথাগুলো খুব মিস করবো রে। তুই ওকে আমাকে মিস করবি নাকি নাকি বর পেয়ে এই আমাকে ভুলে যাবি? হঠাৎ চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নীর দ্রুত চোখের পানি মুছে শ্রাবণীর রুম ত্যাগ করে। ভীষণ কান্না পাচ্ছে নীরের। এভাবে কোনোদিন আলাদা হওয়ার কথা ওরা ভাবেও নি। ওরা তো সবসময় বলতো ওরা 2 ভাইকে বিয়ে করে যা হয়ে যাবে, কিন্তু কথাই আছে না, সব ইচ্ছে কি আর পূর্ণ হয়? কিন্তু ইচ্ছে অপূর্ণই থেকে যায়।
ওয়াশরুম থেকে এসে রুমের কোথাও নীরকে না পেয়ে সায়ন বেশ বিরক্ত হয়। মেয়েটা সারাদিন ব্যাঙের মতো লাফালাফি করে, একটা জায়গায় স্থির হয়ে বসে থাকা ওর ক্যারেক্টারে নেই। সায়ন রুম থেকে বের হতে নিলে নীর ভেতরে আসে। সায়ন রেগে কিছু বলতে নেবে, কিন্তু নীরের অস্বাভাবিক চোখ দেখে থেমে যায়। শীতল কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? ব্যাস হয়ে গেল। নীর সায়নের বুকে হামলে পড়ে কেঁদে দেয়। হঠাৎ নীরের কান্নায় সায়ন ভ্যাবাচাকা খেয়ে যায়। সায়ন নীরের মাথায় হাত দিয়ে আদুরে গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? বেষ্টু কাল চলে যাবে তাই না? ওকে ছেড়ে আমি থাকবো কিভাবে? নীরের কথায় সায়ন দমে যায়। হঠাৎ বুকের ভেতরটা চিনচিন ব্যথা শুরু হয়। নীরের অবস্থার দিক বিবেচনা করে সায়ন নিজেকে ধাতস্থ করে নীরকে নিজের সাথে আস্তে পৃষ্ঠে জড়িয়ে বলে, প্রতিটা বাড়ির নিয়ম এটা। ওহো, এই সমাজের নিয়ম, মেয়েকে তার বাবার বাড়ি ছাড়তে হয়। এটাতে আমি কিচ্ছু করতে পারবো না। এখন কান্না অফ করো, রাত হয়েছে, ঘুমাও। সায়নের কথার পরিপ্রেক্ষিতে নীর সায়নকে আরো গভীর আলিঙ্গন করে বুকে মুখ গুজে কাঁদতে থাকে। সায়ন নিরুপায় হয়ে নীরকে নিয়েই এক পা এগিয়ে বেডের সামনে গিয়ে নীরকে নিয়েই বেডে শুয়ে ঘরের লাইট অফ করে দেয়। সায়ন নীরের মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলে, ঘুমাও। চারদিকে আহত চোখ বুলিয়ে শ্রাবণী অস্পষ্ট সুরে বলে ওঠে, কবুল। চারিদিকে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে নবজীবনের জন্য সবাই দোয়া করে। কাজী হাস্যজল মুখে বলে ওঠে, বিবাহ সম্পূর্ণ। আজ থেকে তোমরা দুইজন একে অপরের পরিপূরক। শ্রাবণী মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলছে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। যেই বাড়িতে এতদিন বড় হলো সেই বাড়িটা এখনো নিজের বাড়ি না, ভাবতেই বুক ফেটে কান্না আসছে। সায়ন শ্রাবণী কবুল বলার পরপরই অন্যদিকে চলে যায়। অভি আয়াত ও সায়নের পেছন পেছন চলে যায়। আদরের বোনের কান্না দেখার সাধ্য ওদের কারোরই নেই। নীর চোখের পানি মুছে মুখের হাসি টেনে শ্রাবণীর পাশে গিয়ে বসে। এই পাগলি, কাঁদছিস কেন? তুই জানিস না তোর কান্না আমরা কেউ সহ্য করতে পারি না? শ্রাবণী নীরকে জাপটে ধরে কেঁদে দেয়। বেষ্টু, ভাইয়ারা কোথায়? ওরা চলে গেল কেন? পাশ থেকে এসা শ্রাবণীর মাথায় হাত বুলিয়ে ধরা গলায় বলে, তাদের আদরের বোনের কান্না দেখার ক্ষমতা নেই। এই দেখো তুমি কাঁদছো, তোমরা ভাইরা কষ্ট পাচ্ছে তো, তাই না? এশার কথায় শ্রাবণী ডুকরে কেঁদে ওঠে। বিদায় 3 বর্ণের এই ওয়ার্ডটা একজন মেয়ের কাছে পাহাড় সমান যন্ত্রণা। একটা মেয়েই বুঝে নিজের পরিবার ছেড়ে যাবার কষ্ট কতটা ভয়াবহ। নিজের জন্মস্থান, নিজের মা বাবা, ভাই বোন ছেড়ে অপরিচিত একটা ছেলের হাত ধরে বাকি জীবন পার করা কতটা যন্ত্রণাদায়ক। বিয়ের আগে একজন মেয়ে যেমন যা চাইলে নিজের বাড়ি হিসেবে সেটাই করতে পারে, কিন্তু বিয়ের পর সেই অধিকার সাহস কোনোটাই পায় না। শ্রাবণীর বাবা মাহিরের হাতে শ্রাবণীর হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে বলে, আমার বাগানের গোলাপটাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। কখনো আমার বাগানের গোলাপটাকে শুকিয়ে যেতে দিও না। ফুলের পছন্দরে আবার ফুল পুনরায় গজায়। আমার কলিজাটাকে তুমি কখনো কষ্ট দিও না। আপনার গোলাপ অক্ষতে থাকবে আঙ্কেল, ওর গায়ে কোনো দাগ আমি লাগতে দিব না। রাত হওয়ায় ছেলেপক্ষ তাড়া দিতে শুরু করে। শ্রাবণী ওর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। বাবা, আমি তোমাদের ছেড়ে যাব না। এসব বললেও হয় না মা, সবাইকে যেতে হয়। তোমার যখনই মন চায় চলে আসবে, কেউ মানা করবে না। অভি, আয়াত, সায়ন 3 জন আসতেই শ্রাবণী ওদের ধরে শব্দ করে কেঁদে দেয়। অভিরা অশ্রুসিক্ত নয়নে শ্রাবণীর দিকে তাকায়। ছোটটা, আমি যাব না। তোরা তো জানিস আমি তোদের হাতে না খেয়ে আমার পেট ভরে না। তোরা আমাকে না খাইয়ে দিলে আমি নিজ হাতে খেতে পারি না। আমি ওখানে গেলে আমাকে কি খাইয়ে দিবে ভাইয়া? ওদের চলে যেতে বলো প্লিজ, আমি কোথাও যাব না। শ্রাবণীর প্রত্যেকটা কথা অভিদের বুকে গিয়ে বিচ্ছে। উপায় থাকলে ওরা কখনো শ্রাবণীকে যেতে দিত না, কিন্তু এই ক্ষেত্রে প্রতিটা ভাই নিরুপায়। অভি নিজেকে ধাতস্থ করে শ্রাবণীকে ধরে বলে, লক্ষ্মী বোন আমার, কাঁদে না। তোমার যখন আমার কথা খুব বেশি মনে পড়বে তখন চলে আসবে, নয়তো আমাদের একটা ফোন দিও, আমরা চলে যাব। তোমাকে না খেয়ে দিলে কি আমাদের খাওয়া হবে? শোনা বোন, চোখের পানি মুছো, আমাদের তো কষ্ট হচ্ছে তাই না? অভির কথায় শ্রাবণী টুকরে কেঁদে দেয়। আয়াত শ্রাবণীকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে স্মিত হেসে কপালে একটা চুমু খেয়ে বলে, আমাদের ছুটকি আজ কতটা বড় হয়ে গেছে। সেদিনের গুটি গুটি পায়ে হাঁটা মেয়েটা শ্বশুর বাড়ি যাচ্ছে। এত বড় মেয়ের কান্না মনে হয় পাগলি, আমরা সবাই তোমার সাথে আছি। চোখের সামনে থাকলে কি পাশে দেখা হয়? আমরা সবসময় তোমার মনে আছি। তুমি খুব সুখী হবে। এখন কান্না অফ করো। শ্রাবণী সায়নের দিকে তাকায়। সায়ন এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে।
হয়তো চোখের জল আড়াল করার বৃথা চেষ্টা। 3 ভাইদের আদরের বোন হওয়ার সত্ত্বেও শ্রাবণীর কাছে সায়ন অলওয়েজ স্পেশাল ছিল। সবাইকে ভালোবাসলেও সায়নকে একটু বেশি ভালোবাসতো। তেমনি সায়ন যেমন আদর করত, তেমনি শাসনও করত। শ্রাবণীর সব আবদারের ভান্ডার ছিল নীর, আর সব বাথরামের সাক্ষীও নীর, কিন্তু সব বাথরামে ধামাচাপা দেওয়ার সাক্ষী ছিল সায়ন। শ্রাবণী গুটি গুটি পায়ে সায়নের কাছে যায়। সায়ন শ্রাবণীর দিকে তাকায়। শ্রাবণী সায়নের কাছে গিয়ে বলে, ছোটদা, আমাকে তুই প্রতিদিন চকলেট খাওয়াবি না এখন থেকে? শ্রাবণীর কথায় সায়ন জোরপূর্বক হেসে বলে, আমার বোনকে না খাওয়ালে কাকে খাওয়াবো? আমার দুনিয়া তুই। তোর বিয়ে হয়ে গেছে বলে তুই কি পর হয়ে গেছিস? মোটেও না। তুই সবসময় আমার কাছে আগে যেমন ছিলি তেমনই থাকবি। ভাববি না সর্দার তো এখন আর কিছু করলে বকবে না, আলবাদ বকবো। আগের মতো তোকে শাসন করব। মাহির শ্রাবণী কোনো বাতরামি করলে সাথে সাথে আমাকে ইনফর্ম করবে, তারপর ওকে গিয়ে আমি বকে আসবো। 4 ভাই বোনের ভালোবাসা দেখে উপস্থিত সবাই মুগ্ধ না হয়ে পারল না। এখনকার ভাই বোনের সম্পর্ক এত ভালোবাসাময়, এটাও পসিবল? এখন তো সম্পত্তির জন্য ভাইয়েরা বোনেরা যুদ্ধ করে, আইন আদালত এসব করে বেড়ায়। আর কোথায় এদের ভালোবাসা? ভাই বোনের সম্পর্ক তো এমনই হওয়া উচিত। নিশক কৃষ্ণ রজনী, শব্দহীন মেদিনী বর্তমানে গভীর আধারে নিমজ্জিত। প্রবাহিত বাতাসে মিশে আছে সুমিষ্ট বাহারি ফুলের গন্ধ। অন্তরিক্ষ আধার মেঘহীন। ছোট ছোট ক্যান্ডেল গোলাপে সাজানো রুমে বউ সাজে বসে আছে শ্রাবণী। চোখ দুটো ঘুমে ঢুলো ঢুলো, শরীর পুরো অবশ হয়ে আসছে। সারাদিন ক্লান্তি, তার উপর কান্নাকাটি করায় অবস্থা এখন নাজেহাল। তার মধ্যে শরীরে 40 কেজি বস্তা শাড়ি গহনা। ঘুমো ঘুমো ভাবের এক পর্যায়ে শ্রাবণী বেডের মধ্যে আছোয়া হয়ে মাথা হেলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর হঠাৎ খট করে দরজা খোলার আওয়াজে শ্রাবণীর সদ্য ঘুম উবে যায়। শ্রাবণী নিজের অবস্থান উপলব্ধি করে ছট করে উঠে বসে। পুনরায় দরজা লাগানোর শব্দে শ্রাবণী ঘাড় বাঁকিয়ে পিছনে তাকিয়ে নীল পাঞ্জাবি পরিহিত মাহিরকে দেখতে পায়। শ্রাবণী ঘাড় ঘুরিয়ে নেয়। মাহির হাতের ঘড়ি খুলতে খুলতে শ্রাবণীর সম্মুখে এসে দাঁড়ায়। ঘড়িটা বেড সাইড টেবিলে রেখে শ্রাবণীর দিকে প্রশ্ন ছুড়ে মারে, ঘুমাও নেই কোনো? ঘুমিয়েই তো পড়েছিলাম, দরজা খুলে শব্দে উঠে পড়েছি। ব্যাপার কি এত মিনমিনিয়ে কথা বলছো? তুমি তো মিনমিনিয়ে কথা বলার মেয়ে না। মাহিরের কথার উল্টো পিঠে শ্রাবণী কিছু বলার আগেই দরজায় কেউ খটখট করে ওঠে। মাহির বিরক্তি নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই শুভ, আদিত্য সমেত আরো কয়েকজনের ফেস ভেসে আসে। এতজনকে দেখে মাহির ভরাট কণ্ঠে বলে, আর কি অ্যাডভাইস দিব? আদিত্য ঠোঁট চেপে হেসে রসাত্মক কণ্ঠে বলে, বেস্ট অফ লাক ব্রো, প্রথম রাতেই বিড়াল মেরে নাও, আর সাবধানে, ধানি লঙ্কা বিয়ে করেছে তো। আদিত্যের কথায় মাহির বিরক্তি নিয়ে ওদের মুখের উপর শব্দ করে দরজা লাগিয়ে দেয়। এদিকে শ্রাবণী ভাবলার মতো তাকিয়ে আছে। ওদের কথার আগামাথা কিছুই বুঝতে পারেনি। শ্রাবণীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাহির বলে, এভাবে তাকিয়ে আছো কেন? ওরা কি বললো? কিসের বিড়াল মারার কথা বলেছে? এই রুমে বিড়াল আছে? না, কিছু বলিনি, বাদ দাও, গিয়ে চেঞ্জ করে আসো। শ্রাবণী কি এক কথার মেয়ে? পুনরায় নাছোড়বান্দা হয়ে জিজ্ঞেস করলো, না কি যেন বললো, বলুন বলছি, নয়তো আমি চেঁচাবো। শ্রাবণীর কথায় মাহির কপালে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বিড়বিড়িয়ে বলে, কি এক জ্বালায় পড়লাম। এখন যদি চেঁচাই বাইরের মানুষ উল্টাপাল্টা কিছু ভেবে বসবে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন বলছি। আচমকা শ্রাবণীর চেঁচানোতে মাহির ভয় পেয়ে শ্রাবণীর মুখ চেপে ধরে। চুপ, আর একবার চেঁচালে বেলকনি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। উফ, সরি। চেঁচাচ্ছ কেন? লোকে কি ভাববে? কি ভাববে? ভাববে আমি তোমার সাথে কিছু করেছি। কি করেছেন? উফ, কিছু না, যাও ফ্রেশ হয়ে আসো। কিন্তু যাও বলছি। হঠাৎ মাহিরের ধমকে শ্রাবণী ভয় পেয়ে যায়। শ্রাবণীর ঠোঁট উল্টে ছলছল চোখে একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। মাহির ভেতরে চেঞ্জ করে নেয়। হঠাৎ শ্রাবণীর সাথে মিসবিহেভ করায় নিজের মধ্যে কেমন অনুশোচনা বোধ জাগ্রত হয়। মেয়েটার সাথে প্রথম দিন এমনটা না করলেও পারত। ওয়াশরুম থেকে শ্রাবণী বের হতেই মাহির শ্রাবণীর কাছে গিয়ে বলে, সরি শ্রাবণী, তখন ওভাবে ধমক দেওয়া উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। মাহিরকে সরি বলতে শুনে শ্রাবণী মুচকি হেসে দেয়। প্রত্যুত্তরে মাহিরও স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আচ্ছা, এই রুমটা কি আপনার? কেন, কোনো সন্দেহ আছে? না, কত গোছানো। আমার রুম কখনো গুছিয়ে রাখতে পারি না। এবার থেকে আমারটাও এমন থাকবে কিনা সন্দেহ হয়। কিছু বললেন? কই না তো। ও আচ্ছা, রুমটা এভাবে ফুল দিয়ে সাজানো কেন?
আজ আমাদের বাসর, তাই? বাসরে কি হয়? শ্রাবণীর বোকার মতো প্রশ্ন শুনে মাহির বিষম খায়, নিজেকে ধাতস্থ করে বলে, কিছু না। ও আচ্ছা, তাহলে আমি ঘুমাই। হুম। শ্রাবণী গিয়ে বেডে শুয়ে পড়ে। শ্রাবণীকে বেডে ঘুমাতে দেখে মাহির হালকা চেঁচিয়ে বলে, এই তুমি এখানে ঘুমাচ্ছ কেন? আচমকা মাহিরের চেঁচানো শুনে শ্রাবণী ধপ করে উঠে বসে। মাহিরের কথা কর্ণকুহরে পৌঁছাতেই শ্রাবণী ব্রু কুচকে বলে, তো কোথায় ঘুমাবো? মাহির গম্ভীর মুড়ে ভরাট কণ্ঠে বলে, আমি এই বিয়েটা মানি না শ্রাবণী। জাস্ট আব্বু আম্মু চাপে পড়ে এই বিয়েটা করেছি, তাই বলে আমার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করার কথা ভেবো না। আমি কখনোই তোমাকে মানতে পারবো কিনা জানি না, তবে এক বেডে এই মুহূর্তে ঘুমাতে পারবো না। তুমি হয় সোফায় ঘুমাও, নয়তো অন্য রুমে যাও। মাহিরের প্রতিটা কথা শ্রাবণী মনোযোগ দিয়ে শুনে। শ্রাবণীকে চুপ থাকতে দেখে মাহির বেশ অবাক হয়। মাহির পুনরায় গম্ভীর হয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম বিয়েতে আমি রাজি না। শ্রাবণী বিনা শব্দে বেড থেকে উঠে। শ্রাবণীকে উঠতে দেখে মাহির ভাবে হয়তো শ্রাবণী মেনে নিয়েছে, কিন্তু শ্রাবণী মাহিরের ধারণাকে ভুল প্রমাণ করে হুট করে মাহিরের কলার ধরে বলে, তুই মানবি না? তোর ঘাড় মানবে। আর আমাকে কি তোর অবলা নারী বলে মনে হয়? বর এসে বলবে সে আমাকে মানে না, আর আমি বাংলা সিনেমার সাবানের মতো চোখের পানি ফেলতে ফেলতে নিজেকে শুয়ে পড়বো? নো ওয়ে, আমি এসব কিছুই করব না। আর তুই আমার সাথে এক বেডে থাকবি, মানে এক বেডেই থাকবি। কি ভাবিস কি নিজেকে? এতক্ষণ অনেক পটর পটর করেছেন, কিছু বলিনি, বলছি না বলে ভাবছেন আমি সহজ সরল হয়ে গেছি বিয়ের পর। সো সরি, আমি যেমন তেমন ক্ষণে ক্ষণে গিরগিটি হওয়া আমার পক্ষে পসিবল না। সহ্য করতে পারলে থাকে, নয়তো ভাগেন। শ্রাবণীর রণচণ্ডীর রূপ দেখে মাহির ঘাবড়ে যায়। নিজেকে ধাতস্থ করে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, কি করছো? তুই তোকারি করছো কেন? আর কলার ছাড়ো। নো ওয়ে, আজ তো আমাদের বাসর, চলো বাসর করি। কি বাসর? বাসর, চলো আসো বাবু, বাসর করি। কিসের বাসর? কোনো বাসর হবে না। আর তুমি জানো বাসর কাকে বলে? জানি না তো, তাই তো জানতে চাইছি। কি হয় বাসরে? তুমি আর আমি সেটাই করব। বরটা আমার। মাহির ভ্যাবলার মতো শ্রাবণীর দিকে তাকিয়ে থাকে। আচমকা ধাক্কা অনুভূত হওয়ায় মাহির টাল সামলাতে না পেরে বেডে পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই শ্রাবণী মাহিরের পেটের উপর উঠে বসে গলায় একটা ছুরি ধরে। শ্রাবণীর অতর্কিত হামলায় মাহির ভয় পেয়ে যায়। শ্রাবণী টেডি স্মাইল দিয়ে বলে, বিয়ে যখন করছো টলারেট করতে তোমাকে হবে, জান পাখি। আর একদম তেড়ি বেড়ি করবা না, তাহলে আমি কি জিনিস হাড়ে হাড়ে টের পাইবা। লেটস স্টার্ট, চলো বাসর করি। কি করছো? গলায় লাগবে তো। লাগার জন্যই তো দিছি। বাই দ্য ওয়ে, আর একটা কথা বললে খবর আছে, আমার কথা শুনুন। প্রথমত, বিয়ে করেছেন যখন মানতেই হবে, আর না মানলে আমি মানতে বাধ্য করব। দ্বিতীয়ত, আমরা একই বেডে ঘুমাবো। তৃতীয়ত, আমার সাথে মিসবিহেভ করলে প্রচণ্ড খারাপ হবে, মাইন্ড ইট। এখন আমার মাথায় হাত বুলিয়ে দিন, আমি ঘুমাবো। কি? জি, বাড়িতে ছোট্টা নয়তো বেস্ট দিত, বাট ওরা তো এখানে নেই, তাই আপনাকেই দিতে হবে। আর একদম আমার চুলের উপর কোনো অত্যাচার করবে না, মাইন্ড ইট। মাহির বেচারা ভয়ে মাথা নেড়ে সায় দেয়। শ্রাবণী মাহিরের উপর থেকে নেমে পড়ে। মাহির উঠে বসে শ্রাবণী মাহিরের কোলে মাথা রাখতেই মাহির মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। শ্রাবণী একগাল হেসে বলে, দ্যাটস লাইক এ গুড বয়। মেয়ে দেখতে ভালো না, কালো, নাক পোচা, মোটা আর একটু লম্বা হলে আমাদের মাহিরের সাথে বেশ মানাতো। এর থেকে আমার ভাইজির মেয়ে সুবর্ণা দেখতে যেমন সুন্দর তেমনি লম্বা, মাহিরের সাথে একদম পারফেক্ট মানাতো। প্রতিবেশীরা বউ দেখতে এসে শ্রাবণীকে দেখে এমন নানান কথা বলছে। শ্রাবণী মাথা নিচু করে শুনছে। আশেপাশে বাড়ির কেউই নেই, শুভ আর আদিত্য বাদে। সবাই পাড়া প্রতিবেশী। সবার এমন এমন মন্তব্য শুনে শুভরা প্রচণ্ড রেগে যায়। তবুও বড় বলে ভদ্রতা বজায় রেখে চুপ করে আছে। হঠাৎ তাদের মধ্যে একজন শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে ওঠে, দেখি তোমার পা দুটো কেমন সাইজের, মাথার চুলগুলোও দেখি তো। অন্যজন ব্যঙ্গ সুরে বলে ওঠে, কি আর দেখবে আপা, চেহারার সুরত ভালো হইলে কি হয়, গায়ের রং ফর্সা লাগে, খাটো মেয়ে দিয়া কি করব? এখনের যুগে তো সবাই লম্বা ফর্সা মেয়ে চায়, এই মেয়ে তো কালো। মাহির শাওয়ার নিয়ে নিচের উদ্দেশ্যে নামছিল। হঠাৎ কারো এমন কুৎসিত মন্তব্য কানে আসতেই মাহির সিঁড়িতেই দাঁড়িয়ে যায়।
চোখ তুলে সামনে তাকিয়ে শ্রাবণীকে সবার মাঝে দেখে আর মহিলাদের কথা শুনে মুহূর্তেই নেত্রপল্লব লাল বর্ণ ধারণ করে। মাহির রাগে হাতের মুঠো মুষ্টিবদ্ধ করে নেয়। তখনই ওখানে মাহিরের মা এসে হাস্যজ্জ্বল মুখে বলে, কি আফা, বউ কেমন দেখলেন? পছন্দ হয়েছে তো? হবারই কথা। এবার মায়াবতী রূপবতী মেয়ে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এখন মেয়েটা আমার ভারী লক্ষ্মী। মাহিরের মায়ের কথা শুনে একজন মুখ ভেঙচি কেটে বলে, ভুল বুঝবেন না আপা, আমার ভাইয়ের ছেলের বউটা দেখেন কি সুন্দর, সেই তুলনায় এই মেয়ে কিছুই না। কালো খাটো আমাদের মাহির কি কম সুন্দর ছেলে? ওর জন্য মেয়ের দরকার হলে আমাদের বলতেন, আমরা আরো সুন্দর মেয়ে খুঁজে দিতাম। এই মেয়ে আমাদের মাহিরের যোগ্য না। শ্রাবণী এবার শাড়ির আঁচল কোমরে গুজে রণচণ্ডীর রূপ নিয়ে হালকা চেঁচিয়ে বলে, ওই মুটকি ওই, আপনার আমাকে পছন্দ না হলে কি আমার গরম ভাতে পানি দেওয়া লাগবে? আর নিজেকে কখনো আয়নায় দেখেছেন? যেই না চেহারা নিজের, আবার অন্যের ভুল ত্রুটি দেখতে আসেন। আপনি নিজেকে কি বিশ্ব সুন্দরী ভাবেন? আর নিজের নাক দেখেছেন বাঁশের মতো খাড়া নাক। কাপড় মেলার জন্য দড়ি তারের দরকার নেই, আপনার নাকটি যথেষ্ট। আর কি বলে কালো, তাই না? তা আপনার চুলও তো কালো, চোখের মনি কালো, তাহলে তো আপনিও কালো। এক কাজ করুন, এগুলো সাদা রং করে ফেলুন, তাহলে গায়ের রঙের সাথে পারফেক্ট ম্যাচ হয়ে যাবে। আর কার সাথে তুলনা করছেন আমি তো জানি না, জানতেও চাই না। তবে সে আমার যোগ্য কিভাবে হবে? একটা কথাই মাথায় রাখবেন, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটাই। পৃথিবীতে দুইটা চাঁদ যেমন নেই, তেমন আমার মতো বা আমার কার্বন কপি কেউ নেই। সো আপনার সেই ভাইয়ের বইয়ের দুর্ভাগ্য, সেই সবার মতো তারা, যাদের কিনা বছর বছর সময় লাগে দুনিয়ায় আলো পৌঁছে দিতে। আর চাঁদ তার কিরণ সব সময় পৃথিবীর মানুষকে দেয়। আমরা কালোরা আছি বলেই আপনাদের মতো ধলা বান্দরদের এত কদর, নয়তো থাকতো না। বুঝলেন? আমরা ন্যাচারাল সুন্দর, আপনাদের মতো ময়দা সুন্দরী না। প্রতি মাসে মাসে এই ক্রিম ওই ক্রিম মাখি। সো আমাকে নিয়ে আর একটা বাজে মন্তব্য করলে আমি ভুলে যাব আপনি আমার গুরুজন। কথাগুলো বলে শ্রাবণী জোরে জোরে শ্বাস নেয়। উপরে মাহির শ্রাবণীর কথা শুনে হাসতে হাসতে শেষ, নিচেও সেম। শুভ আদিত্য দাঁত কেলিয়ে হাসছে, মাহিরের মা মিটিমিটি হাসছে। একজন তেজি গলায় বলে, দেখছো তোমরা, বিয়ে করে আসতে না আসতেই কি নিজের খোলস দেখানো শুরু করেছে এই তোমার লক্ষ্মী বোমা। মুখে মুখে তর্ক করে, বেয়াদব মেয়ে, কোনো আদব কায়দা নেই। গেট লস্ট। আচমকা মাহিরের চেঁচানোতে সবাই ভয় পেয়ে যায়। শুভরা সিঁড়ির দিকে তাকিয়ে দেখে মাহির রাগে বোম হয়ে আছে। মহিলাগুলোর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। মহিলারা অবাক হয়ে তাকিয়ে আছে। মাহির সিঁড়ি দিয়ে নেমে শ্রাবণীর পাশে এসে দাঁড়ায়। পুনরায় ভরাট কণ্ঠে বলে, আপনাদের আমি যেন আমি বা আমার বাড়ির দুটার আশেপাশে না দেখি। আপনাদের মতো মেয়ে মানুষ সমাজে থাকলে সমাজ এমনিতেই নষ্ট হয়ে যাবে। আসল কি বলুন তো, আপনাদের কাজে এটা, কারো বাড়িতে বিয়ের দাওয়াত পেলে 2 টাকার গিফট নিয়ে 1000 টাকা খেয়ে যাবেন, আবার বউয়ের নামে দুর্নাম করবেন। আপনারা মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষকে সম্মান না করলে আমরা পুরুষটা কি করব? আর আদব কায়দা আমার বউ জানে কি না সেটা প্রমাণ আপনাদের দিতে আমি বা আমার ফ্যামিলি কেউ বাধ্য না। সো আমাদের আদব কায়দা দেখাতে আসবেন না। নাও ক্যান গেট আউট ফ্রম হেয়ার। আমার বাড়ির ত্রিসীমানায় আপনাদের মতো নিচু মানসিকতার লোকদের ছায়াও যেন না দেখি। মাইন্ড ইট। মহিলারা রাগে অপমানে গজগজ করতে করতে চলে যায়। শ্রাবণী গাল ফুলিয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মাহিরের মা অনুশোচনার সুরে শ্রাবণীর কাছে এসে বলে, আমাদের মাফ করে দে মা, আমার তোকে এভাবে শকুনিদের সামনে রেখে যাওয়া উচিত হয়নি। ইটস ওকে আন্টি, আমি কিছু মনে করিনি। মার খাবি, আমি তোর শাশুড়ি হই, আন্টি কিসের? আর তুই আমার বউ না, মেয়ে হয়ে থাকবি। ছোট থেকে আমার মেয়ের খুব শখ ছিল, কিন্তু উপরওয়ালা ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। তাই ভেবে রেখেছিলাম আমার ছেলের বউকে বউ নয় নিজের মেয়ের মতো দেখব, বুঝলি? তাই আজ থেকে সব আন্টি ফান্টি বাদ, মা বলে ডাকবি। শ্রাবণী হেসে মাথা নাড়িয়ে সায় দেয়। রাতের আধার কাটিয়ে পৃথিবীতে আগমন হলো আরেক সকালের। রাতের শেষের দিকে বৃষ্টি হওয়ায় প্রকৃতিতে এখন নিদারুণ শীতলতা বিরাজমান। তার সাথে শীতল বাতাস। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতেই দূর থেকে নাম না জানা পাখির ডাক কর্ণকুহরে ভেসে আসলো।
শ্রাবণী আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ধূপ ধরে বসে থাকে। অতঃপর একটা ঝাড়া দিয়ে উঠে পড়ে। পাশে চোখ যেতেই মাহিরের গুটিসুটি ঘুমন্ত অবস্থা নেত্রে ভেসে ওঠে। শ্রাবণী মাহিরের বিয়ের আজ 1 সপ্তাহ পূর্ণ হয়েছে। আজ থেকে শ্রাবণী আবার ভার্সিটি যাওয়া শুরু করবে। সামনেই ফাইনাল ইয়ারের এক্সাম। বিয়ের দ্বারে পড়ালেখা সব তালগোল পাকিয়ে গেছে। আজ থেকে আবার মন দিয়ে পড়া শুরু করবে। শ্রাবণী মাহিরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে শয়তানি হাসি দেয়। দাঁড়াও বাবু, কাল রাতে বহু চালিয়েছ, কারেন্ট ছিল না, সেই সুযোগে ইচ্ছে মতো চিমটি দিছো। তুমি ভাবছো আমি এতটাই বোকা? মশার কামড় আর চিমটির অনুভূতি বুঝবো না? এবার বুঝবা এই শ্রাবণী কি জিনিস। শ্রাবণী পা টিপে টিপে ড্রেসিং টেবিলের সামনে যায়। অতঃপর আবার পা টিপে টিপে মাহিরের পাশে নিঃশব্দে বসে পড়ে। প্রায় বেশ কিছুক্ষণ পর নিজের কার্য হাসিল করে শ্রাবণী নাচতে নাচতে উঠে ড্রেস নিয়ে ওয়াশরুম চলে যায়। প্রায় 1 ঘন্টা পর মাহির ঘুম থেকে উঠে আশেপাশে শ্রাবণীকে না পেয়ে ততটা মাথা না ঘামিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের আয়নায় চোখ দিতেই মাহির আহ করে চেঁচিয়ে ওঠে। রুম সাউন্ড প্রুফ হওয়ায় কেউই শুনল না। শ্রাবণী বেলকনি থেকে দৌড়ে রুমে আসে। মাহিরকে বেডে না পেয়ে মিনমিনে গলায় বলে, মিশন সাকসেস। শ্রাবণী, ইউ আর জিনিয়াস। চোখ দুটো গাজল দিয়ে ইয়া বড় করে আর্ট করা, পুরো মুখে সাদা পাউডার, ঠোঁটের 2 সাইডে লাল রং দিয়ে লম্বা করে টান দেওয়া, কপালে ইয়া বড় লাল টিপ, নাকের ডগা লাল, ঠোঁট মোটা করে লাল লিপস্টিক দিয়ে আঁকা। আয়না নিজেকে দেখে মাহির নিজেই ভয় পেয়ে যায়। পরক্ষণে শ্রাবণীর কাজ বুঝতে পেরে মাহিরের চোখ মুখ লাল হয়ে যায়। মাহির দ্রুত শাওয়ার অন করে দেয়। মাথার তালু দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। অন্যদিকে শ্রাবণী বাইরে হাসতে হাসতে অবস্থা কাহিল। দিন দিন তুমি অনেক বেশি কিউট হচ্ছ, ব্যাপার কি বলো তো? হঠাৎ সায়নের মুখে নিজের সম্পর্কে এমন কমপ্লিমেন্ট শুনে নীর থতমত খেয়ে যায়। নীর অ্যাকচুয়ালি বুঝতে পারছে না সায়নের প্রশংসা করছে না পরিহাস করছে। নীর ব্রু কুচকে সায়নের দিকে তাকায়। সায়ন চুল আঁচড়াতে আঁচড়াতে পুনরায় বলে, লোকে বলে মেয়েরা নাকি বাচ্চার জন্ম দেওয়ার আগে কিউট সুন্দর হয়, কিন্তু তোমার সাথে তো আমার কিছুই হয়নি। তাহলে বাচ্চা হাউ পসিবল? ব্যাপার কি বলো তো? আমার ঘুমের মধ্যে আবার ফায়দা নেওনি তো? সায়নের কথায় নীর 7 আসমান উপর থেকে লাফ দিয়ে পড়ে। মানে একটা মানুষের চিন্তাভাবনা কত দূর। নীর রুক্ষ কণ্ঠে বলে, আপনার মতো সবাই না, ওকে? সুযোগ পেলেই ফায়দা নাই। কি ভাববেন নিজেকে? অন্যের স্বামী তো আর ভাবতে পারি না, তোমারই স্বামী। জাস্ট বিরক্তি। নীর রাগে গজগজ করতে করতে নিচে চলে যায়। মাহির শ্রাবণীর দিকে রক্ত লাল দৃষ্টিতে তাকিয়ে আছে। সামনে শ্রাবণী অবুঝ বাচ্চার মতো মুখ করে দাঁড়িয়ে আছে। মাহিরের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মাহির রেগে বলে, আমাকে তোমার জোকার মনে হয়? কেন? নাটক করো না। তুমি আমার ঘুমের মধ্যে এ হাল করলে কেন? আমি কি মেয়ে মানুষ? কি করেছি? এক থাপ্পড় পড়লে আপনি বুঝবে কি করেছো। মারবেন মারুন, আমিও দেখি আপনি কেমন কাপুরুষ স্ত্রীর গায়ে হাত তুলেন। দেখ, তোমাকে আমি ওয়ার্ন করলাম, নেক্সট বার এমন কিছু করলে ছাড় নে, মাইন্ডিট। আগে তো উড়ে দেখান, পরে ছাড়াছাড়ি। নাও চলুন, ভার্সিটি লেট হয়ে যাচ্ছে। বাট শোনো, একটা কথা বলছি, এটা কেলাপি করলে খুব খারাপ হবে, বুঝলে? বাসের কেউ যেন না জানে তুমি আমার ওয়াইফ, ওকে? মাহিরের কথায় শ্রাবণী ঠোঁট কামড়ে মাহিরের দিকে তাকায়। অতঃপর কিছু একটা ভেবে সায় জানিয়ে দেয়। মাহির কিছু না বলে রেডি হয়ে নেয়। দুজন একসাথে এসে কলেজ মাঠে পৌঁছায়। সায়নের সাথে কিছুক্ষণ কথা বলে মাহিরের কাজ থাকায় মাহির আগে ভার্সিটি আসে। অতঃপর নীর আর শ্রাবণী আসে। মাহির ওদের পেছন পেছন আসছে। হঠাৎ কোত্থেকে একটা ছেলে এসে শ্রাবণীর সামনে হাঁটু গেড়ে বসে চিল্লিয়ে বলে, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? আচমকা এমন হওয়ায় মাহির ভেবাচাকা খেয়ে যায়। নীর আর শ্রাবণী থতমত খেয়ে একে অপরের দিকে তাকায়। শ্রাবণী পেছন ফিরে মাহিরকে দেখে ছেলেটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। শ্রাবণীর হাসি দেখে ছেলেটা হ্যাঁ ধরে নেয়। ছেলেটা দাঁড়িয়ে খুশিতে লাফিয়ে মাহিরের কোলে উঠে যায়। মাহির এবার পুরো আহমুক বনে যায়। ছেলেটা মাহিরকে জড়িয়ে ধরে বলে, ও নো, আমি ভাবতেও পারিনি শ্রাবণী রাজি হয়ে যাবে। মাহির ভাইয়া, তোমাদের সবাইকে আমি ট্রিট দেব। ছেলেটার কথায় এবার মাহির বিষয়ের চূড়ায় পৌঁছায়। ওরই সামনে ওর বউকে প্রপোজ করে ওকেই ট্রিট দেবে, ভাবা যায়? ভার্সিটি ছুটি হওয়ার পরপরই নীর শ্রাবণী বেরিয়ে পড়ে। মাঠে আসতেই গাড়িতে হেলান দিয়ে মাহিরকে দাঁড়িয়ে থাকতে দেখে নীর মুখ চেপে হেসে বলে,
তোর হাব্বি দাঁড়িয়ে আছে, যা। চুপচাপ, উনি নিজেই বলেছে কেউ যেন না জানে আমি ওনার বউ। এবার বুঝুক মজা। বউ থাকতেও অবিবাহিত সাজা সব বুঝিয়ে দেব। পোড়া পোড়া গন্ধ অনেক দূরে চলে গেছে। আহা চলো তো। শ্রাবণী আর নীর মাহিরকে ক্রস করে চলে যেতেই মাহির শ্রাবণীর নাম ধরে ডাক দেয়। মাহিরের ডাক শুনে শ্রাবণী নীর দুজনেই দাঁড়িয়ে যায়। মাহির ওদের সামনে গিয়ে শ্রাবণীর দিকে ব্রু কুচকে তাকায়। চোখে কম দেখো? না তো, আমি স্পষ্ট দেখি। এই যেমন আমার সামনে দাঁড়িয়ে থাকা হনুমানকে দেখতে পাচ্ছি। শ্রাবণীর দিকে তাকিয়ে মাহির হাত দিয়ে চুলগুলো পেছন নিয়ে বিরক্তি ফেস নিয়ে চারদিকে চোখ বুলিয়ে শান্ত গলায় পুনরায় বলে, আমি দাঁড়িয়ে আছি দেখলেও চলে যাচ্ছ কেন? ভুলে গেছো নাকি তুমি এখনো খানবাড়ির বউ? কে বউ? আমি? সরি টু সে, আমার তো বিয়ে হয়নি। আপনি বোধহয় অন্য কারোর সাথে আমাকে ঘুরিয়ে ফেলেছেন ভাইয়া। শ্রাবণীর মুখে ভাইয়া ডাক শুনে মাহিরের মাথা গরম হয়ে যায়। মাহির রুক্ষ কণ্ঠে বলে, গাড়িতে ওঠো চুপচাপ, একদম নাটক করবে না, আমার কাজ আছে ইম্পর্ট্যান্ট। অপরিচিত কারো গাড়ি উঠতে আমি বাধ্য না, আমি আসছি। শ্রাবণী চলে যেতে নিলে মাহির শ্রাবণীর হাত চেপে ধরে। শ্রাবণী মাহিরের দিকে তাকায়। মাহির হাত চেপে ধরে কিছু বলতে যাবে, তখনই সেখানে সকালে শ্রাবণীকে প্রপোজ করা ছেলেটা আসে আর বলে, এ কি মাহির ভাইয়া, আপনি ওর হাত এভাবে চেপে ধরেছেন কেন? শোভনের কথা শুনে মাহির ঝট করে শ্রাবণীর হাত ছেড়ে দেয়। শোভন প্রশ্নের উত্তরের আশায় তাকিয়ে আছে। মাহির আমতা আমতা করে বলে, আসলে আমি। মাহিরকে থামিয়ে শ্রাবণী বলে ওঠে, আসলে উনি ওনার জিএফ ভেবে আমার হাত ধরেছে, জাস্ট এ মিস আন্ডারস্ট্যান্ডিং, তাই না ভাইয়া? বলে মাহিরের দিকে তাকিয়ে টেডি স্মাইল দেয়। মাহির বেচারা ফেসে মাথা নাড়িয়ে সায় দেয়। শোভন হালকা হেসে বলে, ও আচ্ছা শ্রাবণী, চলো তোমাকে ড্রপ করে দেই। না ঠিক আছে। আরে কি না, চলো, আমার হবু বউ বলে কথা এভাবে একা ছাড়া যায় না। মাহির নীর একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে, হবু বউ? ওদের কথায় শোভন লাজুক হেসে বলে, ভালো যখন বাসি বিয়ে করব, এটা সিম্পল, তাই আর কি। শ্রাবণী চলো। না, আমি বেস্টের সাথে চলে যাব। কিন্তু এখানে কিন্তুর কি আছে? আপনার সাথে না হয় অন্য একদিন যাব, আজ বেস্টুর সাথে চোরদার অফিসে যাব একটু। ও আচ্ছা, তাহলে বাই। কেমন, তোমার নাম্বারটা দাও, রাতে ফোন দেব। শোভনের কথা শুনে মাহিরের পায়ের রক্ত চচ্চর করে মাথায় উঠে যায়। ওরই সামনে ওরই বউয়ের ফোন নাম্বার চাইছে অন্য একটা ছেলে। ইচ্ছে করছে এখানে জ্যান্ত পুঁতে ফেলতে। মাহির দাঁত কটমট করে শ্রাবণীর দিকে তাকায়। শ্রাবণী বিস্ময়পূর্ণ দৃষ্টিতে একবার শোভনের দিকে তাকাচ্ছে, তো একবার মাহিরের দিকে। নীর চট করে বলে, শ্রাবণী, অনেক হয়েছে। আমার সামনে একটা ছেলের সাথে এভাবে কথা বলছিস, লজ্জা ভয় নেই? ছোট ভাবি হই আমি তোর। আর এই যে ভাইয়া, আপনি বা কেমন? ও কি আপনার প্রপোজের আনসার দিয়েছে? একবারই বউ জিয়ে সব বানিয়ে ফেলছেন। আশ্চর্য, জান বলছি, নয়তো প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করব। নীরের কথায় মাহির একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। শোভন কাচুমাচু হয়ে গুটি গুটি পায়ে চলে যায়। আমি আসছি তাহলে এখন। আরে চল, একসাথে যাচ্ছি। নিট চলো, তোমাকে ড্রপ করে দেব। তার দরকার নেই ভাইয়া, আমি একাই যেতে পারবো। আমিও আসছি। কেমন ভাইয়া? তোমাকে বললাম তো গাড়িতে উঠতে। নো ওয়ে, বাই। শ্রাবণী নীরকে নিয়ে চলে যায়। মাহির রাগের টকবক করে শ্রাবণীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সায়ান্নের সময় আকাশ জুড়ে নীলাভ বজায় রয়েছে, সেইটুকুও বিদায় নিচ্ছে ধীরে ধীরে। শীতল বাতাস বিচরণ করছে। ধরনীর বুকে আকাশের এক কোণে টিমটিম করে অল্প আলোয় জ্বলছে সন্ধ্যা তারা। চাঁদের এক ফালি আলো এসে পড়ছে বেলকনিতে। শ্রাবণী কাউচে বসে পড়ছিল আর প্রকৃতির সুমিষ্ট রূপ উপভোগ করছিল। হঠাৎ দরজায় খট করে খোলার শব্দ হওয়ায় শ্রাবণীর পড়ার ধ্যান ভাঙে। সঙ্গে সঙ্গে কপালে চিকন বলিরেখা ফুটে ওঠে। বিরক্তিতে মুখ থেকে চ উচ্চারিত হয়। শ্রাবণী তবুও অলসের ন্যায় বসে বইয়ে মুখ গুজে আছে। এখন উঠে দেখার ইচ্ছে ওর নেই। এই মুহূর্তে ওঠার ইচ্ছে শ্রাবণীর বিন্দু মাত্র নেই। হঠাৎ বারান্দায় ছায়ার ন্যায় কিছু একটা চোখে পড়তে শ্রাবণী ব্রু কুঁচকে ছায়ার দিকে তাকায়। তখনই পেছন থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠে মাহির বলে, তোমাকে বলেছিলাম না আমার সাথে আসতে, তাহলে এমন করলে কেন?
মাহিরের কথায় শ্রাবণী বইটা পাশে রেখে উঠে দাঁড়ায়, মাহিরের দিকে তাকায়। মাহির এবার শ্রাবণীর বেশ কাছে আসে। শ্রাবণী বুকে 2 হাত ভাঁজ করে বলে, তখন কোন অধিকারে আপনার গাড়িতে উঠতাম? মানে আমার গাড়িতে ওটা যথেষ্ট অধিকার তোমার আছে, তুমি আমার ওয়াইফ। সেটা শুধুই এই 4 দেওয়ালে বন্দি, বাইরে আমরা আজও অপরিচিত মানুষ। আর আপনি বলেছেন কেউ যেন জানতে না পারে আমি আপনার বউ, তাই তো আসলাম। শ্রাবণী, আমি নিজে থেকে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে অপমান করলে। শোনো টুকুস, সবাই খালি তোকে অপমানই করে বুঝি। হোয়াট টুকলুস? তুই বুঝবি না রে, এটা ভালোবাসার ডাক, আমার স্পেশাল শুধুমাত্র তোর জন্য। ইডিয়েট। তোরই তো। রুমের এই হাল করেছো কেন? পরশু গুছিয়েছি, তুমি আজ আবারও রুম এলোমেলো করেছো। গুছানোর রুম দেখলে আমার হাত চুলকায়, তাই। আর সরি, আমি এতটা কুচকাচ না, আমি যেমন তেমন, বুঝলেন? আমার জানা মতে মেয়েরা সবসময় ফিটফাট হয়, কিন্তু তুমি তো পুরো ভিন্ন। বাই দ্য ওয়ে, আমার এখন মাইকেল মধুসূদন দত্তের এই লাইনটা মনে পড়ছে। কোন লাইন? আমার জন্মগ্রহণের উল্টো পিঠে, তাই আমার সব কিছুই উল্টো। যেমন তুমি একজন মেয়ে হয়েও অন্যদের গুণ নেই। এই শুনুন, কারোর সাথে আমার তুলনা করবে না, তাহলে আমার আতা মাঝি সাতাকলি হয়ে যাবে।